হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা ক্লাস 8-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানে যেটা 6 নম্বর স্কুল দেওয়া হয়েছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড, এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। এর আগে 5টা সেট হয়ে গেছে, যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি রায় মার্টিনের প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে অবশ্যই আগের 5টা সেটের আনসার তোমরা দেখে নিও। দেখো, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে শিশির পড়ে কেন। আমরা আনসারটা এক্ষেত্রে প্রান্তিক থেকে দেখাচ্ছি। প্রান্তিকের বই যেহেতু এটা 1 নম্বরের দিয়েছে রায় মার্টিনের থেকে, সেখানে বড় করে দেওয়া হয়েছে রায় মার্টিন যে রেফারেন্স বই, আমি এখানে ছোট করে এখানে দেখো শিশির কিভাবে জমা হয় বা সৃষ্টি হয় পুরোটা আনসার 2 মার্কসের জন্য। কিন্তু যখন তোমরা 1 নম্বরের জন্য লিখবে তখন তোমরা এরকমভাবে স্টার্ট করবে যে বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে কমতে শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ু থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দুর আকারে ভূপৃষ্ঠ সংলগ্ন ঘাস পাতা ইত্যাদির ওপর জমা হয়, এভাবে শিশির পড়ে। ওকে, এরকমভাবে তোমরা লিখবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হয়। টেক্সটে যদি আমরা দেখি, টেক্সটে দেওয়াই হয়েছে, পেজ নাম্বার তোমরা 37 ওপেন করো। 37 পেজে দিয়েছে যে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু জলে নুন মেশালে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের চেয়ে বাড়ে, মানে এখানে স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যায়। এরপরে আমরা পরের পাতায় চলে যাব। দেখো, পরের পাতায় আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায়। অনুঘটক যদি আমরা গোটা ব্যবহার না করে সেটাকে যদি গুঁড়ো গুঁড়ো করে ব্যবহার করি, তাহলে সেখানে কিন্তু তার সক্রিয়তা বেড়ে যায়। তাহলে এখানে লিখবে যে গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, অনুঘটকের কাজও ঘটে তাড়াতাড়ি, এভাবে অনুঘটকের সক্রিয়তা বাড়ানো যায়। কেমন? 1 নম্বর প্রশ্ন, বেশি বড় করে লেখার প্রয়োজন নেই। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ, এটা টেক্সটের থেকেও তোমরা লিখতে পারো, অসুবিধা নেই। টেক্সট পেজ নাম্বার 91, এই যে 91 পাতায় দেওয়া হয়েছে। এখানে তোমরা লিখবে যে তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ হলো অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে যে তাপ পাওয়া যায় এবং বেশি উষ্ণতা সৃষ্টি করা যায়, তা দিয়ে ধাতু ঝালাইয়ের কাজ, লোহা গলানো ইত্যাদি কাজ করা যায়। কেমন? ওয়েল্ডিং এর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় অ্যাসিটিলিন গ্যাসটা। তাহলে এটা লিখতে পারো যেটা বললাম, বা সংক্ষেপে লিখতে পারো যে তাপমোচী রাসায়নিক বিক্রিয়াটি ব্যবহারিক প্রয়োগ, হেডিং দেবে, নিয়ে লিখবে ধাতু ঝালা বা ওয়েল্ডিং এর ক্ষেত্রে অ্যাসিটিলিন গ্যাসকে বাতাসে পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা দিয়ে লোহা গলানো যায় বা ওয়েল্ডিং এর কাজ করা যায়। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলীয় বাষ্প হাত বেশি পড়ায় কেন। এটা এমনিতে ক্লাস 7-এর প্রশ্ন, তাই না? ক্লাস 7-এ আমরা এই জিনিসগুলো করে এসেছি। আমাদের এখন 8-এ এই ধরনের প্রশ্ন নেই, মানে আমাদের এর থেকে আরো বেশি ভালো প্রশ্নগুলো আমাদের এখন আছে। আমি 7 থেকে দেখাচ্ছি। এই যে ফুটন্ত জল ও স্টিমের উষ্ণতা একই হলেও 100 ডিগ্রি সেলসিয়াসে জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিমে মানে জলীয় বাষ্পে প্রতি গ্রামে 537 ক্যালোরি করে তাপ বেশি থাকে। কেন? তার কারণ হচ্ছে জলের বাষ্পীভবনে যেটা লিন তাপ সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াসের জলে যা তাপ থাকে তার থেকে ওই 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম স্টিমে 537 ক্যালোরি করে তাপ বেশি থাকে 1 গ্রামে, পার গ্রাম মানে 1 গ্রামে। এ কারণেই ফুটন্ত জলের চেয়ে স্টিমে হাত দিলে হাত বেশি পড়বে, যেহেতু স্টিমে 537 ক্যালোরি করে কি করছে তাপ এখানে বেশি থাকছে। এরপরে পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে প্রধান পার্থক্য লেখো। এখানে 1 নম্বরে দিয়েছে, আমরা পার্থক্যটা রায়মার্টিন থেকে দেখব এবং সেখানে একটা পার্থক্য, প্রধান যে পার্থক্য সেটা আমরা লিখব, পরিচলন এবং বিকিরণ। এখানে লিখবে এই অণুর গতি, এই পার্থক্যটা দেবে যে পদার্থের অণুগুলো নিজেরা স্থান পরিবর্তন করে তাপের সঞ্চালন ঘটায়। আর বিকিরণ মাধ্যমের ওপর, বিকিরণে জড় মাধ্যমের প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না। ওকে, তাই এই পদ্ধতিতে অণুর গতির কোনো সম্পর্ক নেই।
এরকমভাবে লিখতে পারো একদম সহজ করে আমি যেটা বলে দিলাম, বা এই যে ভাষাটা দেওয়া হয়েছে যে মাধ্যম নিরপেক্ষ পদ্ধতি হওয়ায় এই প্রক্রিয়ার সঙ্গে অণুর গতির কোনো সম্পর্ক নেই, এটাও লিখতে পারো। তাহলে এই যে পার্থক্য পরিচলন বিকিরণে, এই পার্থক্যটা দেবে, একটা পার্থক্য। এরপরে প্রশ্ন হচ্ছে যে পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পেজ নাম্বার 35 তোমরা ওপেন করো, এখানে দেওয়া হয়েছে পদার্থের গলনাঙ্ক 3টি বিষয়ের উপর নির্ভর করে: কঠিনের প্রকৃতি, কঠিনে অন্য পদার্থের উপস্থিতি এবং 3 নম্বর হচ্ছে চাপ। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর একটি অসুবিধা টেক্সটের মধ্যে 34 পাতায় পাবে। এই যে শীত প্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অনেক ক্ষেত্রে ওই পাইপ ফেটে যায়। শীতের দেশে বাড়ির জল সরবরাহের পাইপগুলো কখনো কখনো ফেটে যায়, এটা একটা অসুবিধা। এরপরে এখানে প্রশ্ন হচ্ছে ইগলু বরফের তৈরি হয় কেন। এক কথা লিখতে পারো যে নিজের ভাষায় যে ইগলু বরফের তৈরি হয় তার কারণ বরফ হলো তাপের খুব পরিবাহী, ফলে বাইরের ঠান্ডা বাতাসটা ভেতরে প্রবেশ করতে পারে না, বা ভেতরের গরম পরিবেশটা থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না। একদম সংক্ষেপে এরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। আর রায়মার্টিন থেকে লিখলে একটু বড় হবে, কেমন, এই যে ইগলু বরফ দিয়ে তৈরি করা হয় কারণ বরফ তাপের খুব পরিবাহী এবং ওই অঞ্চলে সহজলভ্য, তাই বরফের মধ্য দিয়ে দেখো তাপ চলাচল করে না, এবং ইগলুর ভিতরটা গরম থাকে, ফলে ওই শীতল অঞ্চলের অধিবাসীরা প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন এখানে আমাদের একের দাগে শেষ প্রশ্ন, লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে। আমি এই ক্লাসগুলো প্রোভাইড করেছি তোমাদের 2.3 যে চ্যাপ্টারটা, সেটা বোর্ডে একদম সহজ করে বুঝিয়ে দিয়েছি। 2.4 চ্যাপ্টারটাও তোমরা চেয়েছিলে, তড়িতের রাসায়নিক প্রভাব, সেটাও কিন্তু বোর্ডে একদম সহজ করে বোঝানো হয়েছে। এই দুটো চ্যাপ্টার ভাইটাল চ্যাপ্টার এবং একটু জটিল চ্যাপ্টার, তার জন্য বোর্ডে আমি তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিলে খুব সহজ করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, তার কারণ এই দুটো চ্যাপ্টার থেকেও 10 নম্বর করে 20 নম্বর আসবে, মোট 50 নম্বরের পরীক্ষা তোমরা জানো। তাহলে এই দুটো চ্যাপ্টার ছেড়ে দিলে কিন্তু নাম্বারটা অনেকটাই কমে যাবে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নেবে, তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই করতে পারবে। কেমন, দেখো সাবজেক্টিভ ক্লাসে যেটা প্লেলিস্ট, ক্লাস 8 পরিবেশে যেটা প্লেলিস্ট, সেটারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সব প্লেলিস্ট তোমরা পাবে। ওকে, আমরা বলেছিলাম যে যখন কোনো বস্তুর ওপর তড়িৎ লেপন করা হয়, যার ওপর প্রলেপ দিতে হয় সেটাকে ক্যাথোডে রাখি। তাহলে লোহার তৈরি জলের কল লিখবে এটা, হ্যাঁ, লোহার তৈরি জলের কল। আমি এখানে শুধু লোহার কল কথাটা লিখছি সংক্ষেপে, কেমন, লোহার কল, এর ওপর প্রলেপ দেব, তাহলে এটাকে ক্যাথোডে রাখবো। আর অ্যানোডে নিচে অ্যানোড বলে হেডিং করবে, নিয়ে আমরা ক্রোমিয়ামের প্রলেপ দিচ্ছি, তার জন্য বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত, বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত, কেমন। নিকেলের প্রলেপ দিলে লিখতাম বিশুদ্ধ নিকেলের পাত, কেমন, ক্রোমিয়ামের পাত, এই কথাটা লিখবো আমরা। এরপর 2 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, থার্মোফ্লাস্ক যন্ত্রে বিকিরণ পদ্ধতিকে কিভাবে বাধা দেওয়া যায়। তোমরা রায়মার্টিন যাদের কাছে আছে পেজ নাম্বার 87 ওপেন করো, আর যাদের কাছে নেই তোমরা এই জায়গাটা দেখে নাও বা স্ক্রিনশট নিতে পারো। এই যে থার্মোফ্লাস্ক যন্ত্রে কাঁচের দেয়াল দুটির মুখোমুখি অংশ পারদ বা রূপোর প্রলেপ লাগিয়ে চকচকে করা হয়, ফলে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটার সময় ওই যে মসৃণ করা হচ্ছে পারদ দিয়ে বা রূপো দিয়ে, নিয়ে ওই মসৃণ পৃষ্ঠ থেকে বিকিরণ তাপ প্রতিফলিত হয়ে যায়। মানে তরল থেকে বেরোতে চাইবে, ফ্লাস্কের মধ্যে হয়তো দুধ রয়েছে, দুধ থেকে বেরোতে চাইবে, মসৃণ গাতে লেগে আবার ওই তাপটা ওই দুধের মধ্যে বা তরলটার মধ্যে চলে আসবে আবার, তাই না, ফলে এই পদ্ধতিতে তাপ সঞ্চালনও ব্যাহত হয়। তাহলে এই পয়েন্টটা তোমরা লিখবে। ওকে, যেহেতু আমাদের এখানে কি বলেছে, বিকিরণের কথা বলেছে, তাহলে বিকিরণের জায়গাটা এখানে লিখতে হবে। আর পরের প্রশ্ন, এখানে বজ্রপাতের সময় কি কি সতর্কতা অবলম্বন করবে। টেক্সট বুকের ক্ষেত্রে 135 পাতায় 155 পাতা তোমরা ওপেন করবে। 155 পাতায় এই যে কি কি সতর্কতা, যদি বাইরে থাকো তাহলে কি কি, আর বাড়ির মধ্যে থাকো তাহলে কি কি, তাহলে এগুলো লিখতে হবে। আর যদি তোমরা প্রান্তিক থেকে লিখতে চাও, প্রান্তিক থেকে এবার আমি দেখাচ্ছি, তার কারণ প্রান্তিকে জিনিসগুলো ছোট ছোট করে দেওয়া হয়েছে। রায়মার্টিনের মতো হয়তো অতগুলো প্রশ্ন, অনেক প্রশ্ন নেই, কিন্তু কম প্রশ্ন থাকলেও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো দরকারি এবং সংক্ষেপে দেওয়া হয়েছে। এই যে বজ্রপাতের সময় যদি বাড়ির বাইরে থাকো তাহলে বিভিন্ন উঁচু গাছ, টেলিফোন পোস্ট, লাইট পোস্টের নিচে থাকা উচিত নয়।
মোটর গাড়ি, বাইক, ট্র্যাক্টরে থাকা উচিত নয়, ছাতা নিয়ে চলাফেরা করা উচিত নয়, জঙ্গলের মধ্যে থাকতে বাধ্য হলে নিচু গাছের আশেপাশে থাকা উচিত। 5 নম্বর পয়েন্টে লিখলে হবে না লিখলে হবে, খোলা মাঠে থাকতে বাধ্য হলে 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে থাকা উচিত। আচ্ছা, আমাদের এখানে দেখো খেয়াল করে 2 নম্বর দিয়েছে, তাহলে 2 নম্বর দিলে তোমরা এখানে এক কাজ করবে, 1 নম্বর 2 নম্বর আর এখানকার 6 নম্বর পয়েন্টটা লিখবে। আর বাড়ির মধ্যে থাকলে এখানে 1 নম্বর পয়েন্টটা লিখবে যে বাড়ির বিভিন্ন তড়িৎ যন্ত্রের মধ্যে তড়িৎ সংযোগ খুলে রাখা উচিত। আর এইটা বাড়ির আলো জ্বালিয়ে রাখা যেতে পারে, কিন্তু ধাতব পাইপ থেকে আসা জল খুলে ব্যবহার করা উচিত নয়। বেশি লেখা দরকার নেই, এখান থেকে 2টো পয়েন্ট লিখবে, ওখান থেকে 2টো বা 3টে পয়েন্ট লিখবে। এরপরে নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? টেক্সট থেকেও লিখতে পারো, টেক্সটের মধ্যে দেখবে 103 পাতায় আনসার আছে। কেমন? 103 পাতায় আনসারটা আছে। আমি তড়িৎ বিশ্লেষ্যটা এক কাজ করি, এখান থেকে দেখাচ্ছি। কেমন? তড়িৎ বিশ্লেষ্য, এই যেসব পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে স্থায়ী রাসায়নিক বিয়োজন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন অ্যাসিড, ক্ষার, লবণের জলীয় দ্রবণ, বিভিন্ন অ্যাসিড, ক্ষার, সেগুলো সবগুলো তড়িৎ বিশ্লেষ্য। এরপরে NaCl মানে সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণের মধ্যে তড়িৎ চালনা করলে ক্যাথোডে অ্যানোডে কি কি উৎপন্ন হবে বিক্রিয়া সহ লেখো। মানে আমাকে কি উৎপন্ন হবে, ক্যাথোডে সোডিয়াম ধাতু, অ্যানোডে ক্লোরিন গ্যাস, সেটা লিখতে হবে, এবং আমাদের টেক্সট বুকের মধ্যে যে বিক্রিয়া দিয়েছে সেটাও লিখতে হবে। NaCl থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গুলো যথাক্রমে ক্যাথোডে অ্যানোডের দিকে এগোবে, তারপর তড়িতের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে। ক্যাথোডে Na+ ইলেকট্রন গ্রহণ করবে। বারবার বলেছি ক্লাসে যে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে মানে বিজারণ হয়, নিয়ে সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। আর অ্যানোডে জারণ হয়, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, নিয়ে ক্লোরিন পরমাণু তৈরি হলো। পরমাণু হিসেবে থাকতে পারে না কোনো জিনিস, তাহলে দুটো পরমাণু মিলে একটা ক্লোরিন অণু তৈরি হলো। কেমন? লিখবে সুতরাং সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এরপরে কোন তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা প্রয়োজন কেন? তার কারণ স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভর করে, চাপ বাড়লে বা কমলে স্ফুটনাঙ্কর পরিবর্তন ঘটে। চাপ যদি বাড়ানো হয়, যেমন প্রেসার কুকারে চাপ বাড়লে কি হয়, স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। এই জিনিসটা এখানে লিখতে হবে। লিখবে তরলের স্ফুটনাঙ্ক তরলের উপস্থিত চাপের উপর নির্ভর করে। কেমন? বেশি চাপে বাষ্পের আয়তন বৃদ্ধিতে বাধা পড়ে, তাই চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। চাপের পরিবর্তনে স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়, তাই কোন পদার্থের স্ফুটনাঙ্ক ঠিক করার সময় বা স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় নির্দিষ্ট চাপের কথা বলা হয়। পরের প্রশ্ন, একটি বস্তুর ভর দিয়েছে, আপেক্ষিক তাপ দিয়েছে, 50 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তাহলে কত তাপ আমাদের লাগবে? এটা খাতাতে দেখানোর প্রয়োজন নেই, যেহেতু রায়মার্টিন আমাদের সরাসরি দিয়েছে। এই যে 100 গ্রাম ভরের কোনো বস্তু, শুধু এখানে ঘুরিয়ে দিয়েছে। 50 দেখো 40 ডিগ্রি বাড়াবো তাই বলেছে, মোট 40 ডিগ্রি। কত ছিল প্রথমে সেটা বলেনি, যেটাই ছিল সেখান থেকে আমি 40 করব। মানে 10 যদি থাকে তাহলে 10 থেকে বাড়িয়ে আরও 40 করব, মানে 50 করব, 40 বাড়াবো। যদি আমার 20 ছিল তাহলে 20 থেকে আরও 40 বাড়াবো, মানে 60-এ যাব। যদি আমার এখানে কত ছিল 50, তাহলে আর 40 যোগ করব, মানে 40 বাড়াবো 90 করব। তার মানে এখানে কত পার্থক্য, 90 থেকে 50 বাদ দিলে 40, তাহলে উষ্ণতার পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াস। ভর বলেছে 100 গ্রাম, আপেক্ষিক তাপ 0.09 সিজিএস একক। এবার গৃহীত তাপ কত? সূত্র হচ্ছে H=ms, এটা হচ্ছে ডেল্টা টি। কেমন? ডেল্টা। তাহলে H সমান ভর হচ্ছে 100, আপেক্ষিক তাপ 0.09, আর উষ্ণতা পার্থক্য 40, বসিয়ে গুণ করব, 360 ক্যালোরি হবে এক্ষেত্রে আনসার। নেক্সট, রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কারা? রায়মার্টিনের ক্ষেত্রে তোমরা লিখতে পারো 205 পাতায় রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কাকে বলে, এই যে এটা দেওয়া আছে, আর কোনগুলো প্রভাবক সেগুলো বলা আছে, এটা লিখতে পারো। যাদের কাছে প্রান্তিক আছে, গতবার আমি প্রান্তিক থেকে দেখাইনি, অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে প্রান্তিক থেকে দিতে, তার কারণ সবাই হয়তো রায়মার্টিনের ভাষাটা জটিল মনে হয় অনেকের ক্ষেত্রে, বুঝতে অসুবিধা হয়, তাহলে তাদের কথা ভেবে আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে এটা
যে সকল রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে থেকে কিন্তু শুরু হতে পারে না। রাসায়নিক বিক্রিয়া শুরু করার জন্য কিছু একটা শক্তির প্রয়োজন, তাই না? তাহলে যে শক্তির জন্য বা যে সমস্ত শর্তর ফলে বিক্রিয়াগুলো ঘটে বা বিক্রিয়াগুলোকে যে সমস্ত শর্তগুলো প্রভাবিত করে তাদেরকে প্রভাবক বলে। যেমন কিছু বিক্রিয়া ঘটাতে গেলে তাপ লাগে বা তাপ উৎপন্ন হয়, কিছুতে আলো উৎপন্ন হয়, আলোর প্রভাবে কিছু বিক্রিয়া ঘটে, চাপের প্রভাবে কিছু বিক্রিয়া ঘটে, তড়িতের প্রভাবে কিছু বিক্রিয়া ঘটে। তাহলে এগুলোই হচ্ছে বিক্রিয়ার প্রভাবক। তাহলে সংজ্ঞা এবং উদাহরণ দুটোই দেবে। এরপরে নেক্সট আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, হাইড্রোজেন সংযোগে জারণ ঘটে। মানে হাইড্রোজেন সংযোগ মানে অ্যাডিশন, যোগ হলে জারণও ঘটে। আমরা সাধারণত কি জানি, অক্সিজেন ক্লোরিন যুক্ত হওয়া মানে জারণ, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ। কিন্তু এখানে বলছে হাইড্রোজেন যোগ হলেও কিন্তু জারণ ঘটে, এরকমও কিন্তু ঘটনা ঘটে। রায়মার্টিনের 221 পাতায় দেখো দেওয়া হয়েছে, এবং আমি ক্লাসে এই জিনিসটা করিয়েছিলাম, এবং আমি প্লাস ইলেকট্রনের আদান প্রদানের ভিত্তিতে বলেছিলাম। এখানে সোডিয়াম ধাতু যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রাইড। এখানে সোডিয়াম দেখো দুটো ইলেকট্রন বর্জন করে, যেহেতু দুটো, আসলে কি একটা সোডিয়াম, আমি এখানে দেখাচ্ছি, ধরো একটা সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন বর্জন করে একটা Na+ হবে। তাহলে দুটো সোডিয়াম এর জন্য কি হবে, দুটো ইলেকট্রন বেরোতে হবে, নিয়ে দুটো সোডিয়াম প্লাস তৈরি হবে, এক একটার জন্য একটা করে ইলেকট্রন বেরোলো। ওকে, বিজারণে কি হবে, H2, সেটা এক একটা হাইড্রোজেন দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে দুটোর জন্য দুটো, নিয়ে দুটো H- তৈরি হবে, নিয়ে দুটো Na+ আর দুটো H- মিলে NH তৈরি হলো। এবার ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। তাহলে সোডিয়ামের এখানে কি হলো, জারণ হলো, আর হাইড্রোজেনের বিজারণ হলো, তাই না? হাইড্রোজেনের বিজারণ হলো। তাহলে এইখানে সোডিয়ামের জারণ হলো, তো সোডিয়ামের জারণটা হলো, তাহলে সোডিয়ামের জারণটা কে করলো, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনটা এখানে নিজে জারক, কারণ হাইড্রোজেন কী হচ্ছে, সোডিয়াম হাইড্রাইডে জারিত করছে। আর একটা জিনিস বলেছিলাম যে কোনো জিনিসে প্লাস বেড়ে যাওয়া মানে জারণ। দেখো সোডিয়ামের মাথায় কিছু নেই মানে 0, সেখান থেকে প্লাস হয়ে গেল মানে +1 হয়ে গেল, তাহলে প্লাস বাড়লো মানে জারণ। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু লিখবে। আর এখানে এই যে কথাটা দেওয়া হয়েছে এখানে, এটাও তুমি অ্যাড করতে পারো সঙ্গে। এরপরে নেক্সট আমাদের 3 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, জারক এবং বিজারক চিহ্নিত করো। এই যে ক্লোরিন কি করছে, দেখো এখানে HBrকে HCl এ জারিত করছে, এটা হচ্ছে মানে আচ্ছা, ক্লোরিন হচ্ছে HBrকে HCl এ জারিত করছে, তাহলে ক্লোরিন হচ্ছে জারক। আর নিজে দেখো ক্লোরিন HBrকে ব্রোমিনে জারিত করছে, এটা হবে না, কেমন? তাহলে ক্লোরিন HBrকে ব্রোমিনে জারিত করছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, মানে জারণটা ঘটছে। তাহলে জারণটা কে করলো, ক্লোরিন করলো। তাহলে ক্লোরিন অন্যকে জারিত করছে, আর নিজে দেখো HCl এ বিজারিত হচ্ছে, তাহলে এটা জারক। আর একে বিজারিত করছে HCl, তার জন্য এটা বিজারক। এখানে জিঙ্ক কপার সালফেটের বিক্রিয়ায় এই যে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, এটা জারণ, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। কে ঘটালো, কপার সালফেট, তাহলে এটা জারক। আর এখানে দেখো কপার সালফেটকে কপারে এখানে বিজারিত করলো কে, জিঙ্ক, তাই জন্য এটা বিজারক। আর এটা এখনই দেখলাম, এটা জারক, এটা বিজারক। ওকে, পার্থক্য বলছে অনুঘটক এবং উৎসেচকের মধ্যে পার্থক্য, এটা দেখব রায়মার্টিনের 226 পাতায়। অনুঘটক উৎসেচকের পার্থক্য দেওয়া হয়েছে, সংজ্ঞা দেবে। অনুঘটক মানে যে সমস্ত রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। আর এগুলো শুধুমাত্র জৈব রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় কিন্তু নিজেরা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তাদেরকে বলবো আমরা উৎসেচক। এটা রাসায়নিক বিক্রিয়াতে, এটা জৈব রাসায়নিক। এটা প্রোটিন ধর্মী নয়, এরা প্রোটিন ধর্মী। আর এদের সক্রিয়তা তুলনামূলক কম, এদের সক্রিয়তা বেশি। উদাহরণ হচ্ছে P2O5, মানে ভ্যানাডিয়াম নয়, এটা ফসফরাস পেন্টক্সাইড, এটা ভুল দিয়েছে। ভ্যানাডিয়াম মানে V2O5, কেমন? আর ফসফরাস পেন্টক্সাইড মানে P2O5। আমরা এটাও দিতে পারি MnO2 ম্যাঙ্গানেজ ডাইঅক্সাইড। ওকে, উৎসেচক অ্যামাইলেজ, লাইপেজ, ক্যাটালেজ, এগুলো উৎসেচক। ওকে, নেক্সট এখানে প্রশ্ন আমাদের যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। টেক্সট থেকে যারা লিখতে চাও লিখতে পারো, 106 পাতা বের করো। 106 পাতায় এই যে
তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ দেওয়া হয়েছে। প্রথম দুটো পয়েন্ট ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, তাও একটু চেঞ্জ করতে ভাষাগুলো, এটা লিখতে হবে। আর যদি লিখতে না চাও, প্রান্তিকে দেখো খুব ছোট করে দেওয়া হয়েছে, এই যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশনে কি হচ্ছে, তীব্র তড়িৎ ধনাত্মক যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। তড়িৎ লেপন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়। বাতাসের বিভিন্ন উপাদানের হাত থেকে ধাতুকে বাঁচাতে এবং তা দীর্ঘস্থায়ী করতে এই পদ্ধতি অবলম্বন করা হয়। এর দ্বারা ধাতুর ঔজ্জ্বল্য বহুগুণ বেড়ে যায়। আর পরিশোধনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিছু কিছু ধাতু শোধন করা যায়, যেমন তামা, রূপ, অ্যালুমিনিয়াম ইত্যাদি। এরপরে আমাদের ফিজিক্যাল সায়েন্স শেষ হয়ে গেল, তাহলে লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানগুলো আমরা দেখব। সিম্বিগোত্রী উদ্ভিদের মূলে কি থাকে, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে। তাহলে রাইজোবিয়াম। ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই, ঝাড়াই সমস্ত কিছু করা যায়। তাহলে এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার। ওকে, কম্বাইন হারভেস্টার একে বলা হয়। এরপরে জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান কতদিনের মধ্যে পাকে, না তো এটা হচ্ছে 116 থেকে 135 দিনের মধ্যে। ওকে, এনপিকে এটা তোমরা জানো সার, এনপিকে আনসারটা তোমরা পেয়ে যাবে, দেখো 198। হ্যাঁ, লিখবে এনপিকে হলো একটি অজৈব সার যা কারখানায় প্রস্তুত করা হয়। এটির মূল উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই তিনটি উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে, এরকমভাবে লিখবে। জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতি, অনেকগুলো তোমাদের টেক্সট বই দেখবে দেওয়া আছে, তার মধ্যে 200 পাতায় পাবে। তার মধ্যে ঢেকাল পদ্ধতিটা লিখবে, ভালো পদ্ধতি একটা, ঢেকাল পদ্ধতি। এপিআরি এবং গোল্ডেন রাইস দুটো প্রশ্ন দেখব। এপিআরির ক্ষেত্রে এটা আমরা আগেও পেয়েছি, তাই না? এপিআরি বা মধুমক্ষিশালা, মৌমাছি পালনের জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটাই হলো মধুমক্ষিশালা বা এপিআরি। ওকে, আর পরের যে প্রশ্ন আমাদের সেটা হচ্ছে গোল্ডেন রাইস, তাই না? গোল্ডেন রাইসটা 204 পাতায় পাবে। লিখবে ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান প্রস্তুত করেছেন তার নাম হলো গোল্ডেন রাইস। এরপরে নেক্সট 3 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, খারিফ ফসলের চাষ শুরু হয় কোন সময় এবং কোন সময় তোলা হয়? তোমরা টেক্সট বুক থেকেই 195 পাতা বের করো। এখানে দেখো দেওয়া হয়েছে খারিফ ফসল চাষ করা হয় সাধারণত বর্ষা শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে, আর সাধারণত বর্ষা শেষে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসল তোলা হয়। পার্থক্য, মেজর কার্প, মাইনর কার্প দারুণ ইম্পর্টেন্ট। বেশিরভাগ স্কুলেই এই প্রশ্নটা আসবে, তোমরা ভালো মতোভাবে রেডি করে যাবে। ওকে, এদের সংজ্ঞাও আসতে পারে, উদাহরণ এগুলো আসতে পারে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, মাস থেকে প্রশ্ন আসবে। কার্প কাকে বলে, মেজর কার্প কাকে বলে, মাইনর কার্প কাকে বলে, বহিরাগত কার্পের উদাহরণ দাও, মেজর মাইনরের পার্থক্য লেখো, এরকম। ওকে, পার্থক্য হচ্ছে মেজর কার্প আকারে বড়, এটা ছোট, এটা তাড়াতাড়ি বাড়ে এবং বদ্ধ জলে ডিম পাড়ে না, মানে স্থির জলে ডিম পাড়ে না, তাহলে প্রবাহমান জলে ডিম পাড়ে। আর এরা তাড়াতাড়ি বাড়ে না, আর বদ্ধ জলে ডিম পাড়ে। ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, চাহিদাও বেশি, আর এরা ব্যবসায়িক দিক থেকে অতটা গুরুত্বপূর্ণ কিন্তু নয়। উদাহরণ রুই, কাতলা, মৃগেল, কালবোস, এগুলো, আর এগুলো বাটা, পুঁটি ইত্যাদি। নেক্সট, একটি ভারী জাতের মুরগির উদাহরণ হবে প্লাইমাউথ রক, আর একটি মাংস উৎপাদনকারী মুরগির নাম হবে আসিল লিখতে পারো বা ব্রাহ্মা লিখতে পারো। ওকে, মুরগি চাষে ব্যবহৃত লিটার কি? লিটারটা টেক্সট বুক থেকে করতে পারো, কিন্তু আমি এটা প্রান্তিক থেকে দেখাবো। প্রান্তিকের ক্ষেত্রে আচ্ছা, টেক্সটে 218 পাতায় পাবে, আর প্রান্তিক যদি তোমাদের কারো কাছে আছে 282 পাতায় দেখো এখানে দেওয়া হয়েছে। এই যে খড়, বিচালি, শুকনো পাতা, কাঠের গুঁড়ো, ধান, তুলোবীজ আর জবের তুষ, ভুট্টা, আমের খোসা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে প্রস্তুত পোল্ট্রি পাখির বিশেষ ধরনের সজ্জাকে লিটার বলে। 4 দাগের প্রশ্ন, মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি। প্রান্তিকের 282 পাতা এখানেই দেওয়া হয়েছে। এই যে মৌমাছি প্রতিপালনের আধুনিক পদ্ধতি, এটা তোমরা লিখবে। ওকে, 4 নম্বর কোশ্চেনে পুরোটা। আর টেক্সট বুকেও আছে, টেক্সট বুকে
14 পাতা ওপেন করো। মৌমাছি প্রতিপালনের আধুনিক পদ্ধতি, এখানে এই যে 5টা পয়েন্ট দেওয়া হয়েছে, 1 2 3 4 5, এই 5টা লিখবে। নেক্সট শেষ প্রশ্ন আমাদের চায়ের গুণাগুণ। এই প্রশ্নগুলো কিন্তু আসে, চায়ের গুণাগুণ লেখো, বা ওই গুণাগুণ থেকে ভেতর থেকে শর্ট কোশ্চেন আসে। বলে দিচ্ছি, চায়ের গুণাগুণগুলোর জন্য 3 নম্বর দিয়েছে। প্রথম হচ্ছে এইটা লিখবে, ক্যাফিন পাওয়া যায় ও শরীরে উদ্দীপনা আসে। 2 নাম্বার ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল, ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভালো। এইটা লিখবে, পলিফেনল থাকে যেটা রক্তে কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে, এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতেও সাহায্য করে। এটা লিখবে, চায়ের পেন্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ড ভালো রাখে। তাহলে প্রথম 4টে লিখবে, ওকে। আর এই পয়েন্টটাও ভালো পয়েন্ট একটা, হ্যাঁ। প্রশ্ন আসে যে সবুজ চায়ের মধ্যে কোন ভিটামিন থাকে, আনসার হচ্ছে ভিটামিন কে। শর্ট কোশ্চেন কিন্তু আসে। চায়ের মধ্যে থাকা কোন উপাদান শরীরে উদ্দীপনা জাগায়, উত্তর হবে ক্যাফিন, ওকে। চায়ের মধ্যে থাকা কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, উত্তর হবে পলিফেনল। এরকম প্রশ্ন করবে, যারা দেখছো দেখবে কোনো না কোনো স্কুলে, বেশিরভাগ স্কুলেই কিন্তু এই প্রশ্নগুলো আসে, ওকে। এটাও দেখবে আমরা প্রশ্নচিত্রে পেয়েছি যে স্নায়ুকে উদ্দীপিত করে হৃৎপিণ্ড ভালো রাখে চায়ের মধ্যে থাকা কোন কোন উপাদান, তখন এই উপাদানগুলোর নাম লিখতে হবে, ওকে। বা দুটো উপাদানের নাম লিখো, চায়ের মধ্যে থাকা দুটি উপাদানের নাম লিখো যা স্নায়ুকে উদ্দীপিত করে হৃৎপিণ্ড ভালো রাখে। তাহলে প্যান্টোথেনিক অ্যাসিড আর ক্যাফিন লিখবে, ওকে। তাহলে আজকে আমরা 6 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যে ক্লাসগুলো তোমরা দেখছো সেগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তার কারণ হচ্ছে তোমরা যখন ক্লাসগুলোতে লাইক দাও বা কমেন্টে তোমাদের কেমন লাগলো সেগুলো জানাও, তখন আমাদের খুব ভালো লাগে এবং তোমাদের উদ্দেশ্যে আরও অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা কিন্তু করি, ওকে। সাবজেক্টিভ ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। আগেকার বেশ কিছু চ্যাপ্টার, যেমন তাপ চ্যাপ্টার আমরা পড়িয়ে দিয়েছি, সেখানে নোটস প্রোভাইড করা হয়েছে। চ্যাপ্টার 8 যেটা মানুষের খাদ্য উৎপাদন, সেখান থেকেও নোটস প্রোভাইড করা হয়ে গেছে, ওকে। আর 2.3 2.4 শেষ হয়ে গেছে, শুধুমাত্র এই 5 নম্বর চ্যাপ্টারটা পড়ে আছে। যদি সম্ভব হয় বা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা জানাবে, তাহলে সেটাও আমরা প্রোভাইড করব, ওকে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।